বাংলাদেশে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এমন প্রত্যাশা নিয়ে আমরা অপেক্ষা করছি, কিন্তু পর্দার অন্তরালে এই নির্বাচনকে বানচালে নানা রকম ষড়যন্ত্র চলছে। পাশাপাশি বাংলাদেশের ভেতরে বড় রকম অরাজকতা সৃষ্টিরও নানান রকম পরিকল্পনা চলছে। কারা এই পরিকল্পনা করছে, সেই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন হচ্ছে, তাদের সাথে কোন কোন রাজনৈতিক দল সম্পৃক্ত হচ্ছে, সেই বিষয়গুলো এখন এক কথায় গোয়েন্দাদের নেটওয়ার্কের মধ্যে চলে গেছে। পাশাপাশি সাবেক প্রধান সেনাপ্রধান, মানে আমাদের সেনাবাহিনীর বিদায় নেওয়া সাবেক যিনি প্রধান ছিলেন ইকবাল করিম, তার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। তিনি একটা লম্বা স্টোরি লিখেছেন কয়েক পর্বে। দর্শক, বিএনপি এবং জামায়াত যে আবারও বাংলাদেশকে একটা অনিশ্চিত ভবিষ্যৎ দিকে নিয়ে যাচ্ছে, সেটারও কিছু তথ্য হাজির করতে চাই। আর আমাদের ফিডার রাজনৈতিক দল, ফিডার বোঝেন তো, বাচ্চাদের দল এনসিপি, তারা নিজেরাই সবচেয়ে বড় জুলাই বিপ্লবী সেজেও তারা রাষ্ট্রকে আরেকটি বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই সবগুলো বিষয় আজকে লাইভ সেশনে আলোচনা করতে চাই। প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, হঠাৎ করে বিএনপি এবং জামায়াতের মধ্যে সংঘর্ষ বাড়ছে, দূরত্ব বাড়ছে, তাদের মধ্যে অসহিষ্ণু আচরণ লক্ষ্য করা যাচ্ছে। মসজিদে হামলার ঘটনা শোনা যাচ্ছে এবং হিজাব পরা নারীদের নিপীড়নের ঘটনাও শোনা যাচ্ছে, এবং এই ঘটনাগুলোর সাথে বিএনপির নামটা উঠে আসছে। কিন্তু বলা হচ্ছে যে এই বিএনপির নামে যা কিছুই করা হচ্ছে পর্দার অন্তরালে রয়েছে আমাদের দাদা রাষ্ট্রের এজেন্সি, তাদের গোয়েন্দা বাহিনী, এমনটিও কেউ কেউ বলছেন। ছোট একটা বিষয় উল্লেখ করে আমি আলোচনায় আসি। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম স্পষ্ট করে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আরো 1.5 থেকে 2 বছর ক্ষমতায় থাকবে। বাংলাদেশের সাবেক সেনা প্রধান বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকার আরো 1.5 থেকে 2 বছর ক্ষমতায় থাকবে। হয়তো তার এই উপদেষ্টারা থাকবে না, নতুন কোনো উপদেষ্টা আসতে পারে, হয়তো তিনি উপদেষ্টা না হয়ে প্রেসিডেন্টও হয়ে যেতে পারেন। এবং তিনি বলছেন বিএনপি এবং জামাত যারাই ক্ষমতায় আসুক, তিনি বলছেন যে বিএনপি হয়তো ক্ষমতায় আসতে পারে বিএনপির বড় দল হিসেবে, কিন্তু তারা পূর্ণ 5 বছর চেয়ারে থাকতে পারবে না যদি ভারতের সাথে তারা, মানে ভারতের শূন্য জোরে তারা না আসে। ইকবাল করিম তিনি ভারত বান্ধব একজন সেনা প্রধান হিসেবে তাকে আমরা চিনি। তাহলে এই বক্তব্যের মাধ্যমে যে বিষয়টি স্পষ্ট হয়েছে, তিনি বলছেন যারা ক্ষমতায় আসুক তারা যেন ভারতকে ম্যানেজ করে চলে। তো ভারতীয় যে বিএনপি এবং জামাতের মধ্যে যে ভারতকে, মানে ভারতের যে নেটওয়ার্ক বা কাজ, আমরা যদি একেবারে সোজা সাপটা বলি, 28 অক্টোবরের মতো বাংলাদেশে আরেকটি পরিস্থিতি তৈরি করতে চাইছে এবং যে কোনোভাবে বিএনপি এবং জামাতকে এই জন্য মুখোমুখি করতে চেষ্টাটা করা হচ্ছে। আসেন খুব মন দিয়ে আলোচনাটা শুরু করি। বাংলাদেশের ধারাবাহিক কতগুলো আগুনের ঘটনা ঘটল এই সরকার ক্ষমতায় বসার পর। আমরা প্রথমে দেখলাম শুধু মব সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন ফোরাম থেকে দাবি দেওয়ার ঝুলি খুলে বসেছে। হাসিনার আমলে যারা রাজপথে নামেনি, আন্দোলন করেনি, সংগ্রাম করেনি, দাবি দেওয়া কিচ্ছু ছিল না। ইউনূস সরকার ক্ষমতায় বসার পর থেকে আনসার থেকে শুরু একেবারে ধারাবাহিক চলেছে। সব কিছু ঠান্ডা করা হলো, বিএনপি জামাত এনসিপি মিলে তারা প্রতি উত্তর দিয়ে সব থামালো। হঠাৎ করে সিরিজ বাংলাদেশে আগুন লাগার ঘটনা শুরু হলো। এই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগের আমলেও ঘটতো। যখনই নির্বাচন আসতো বা রাজনৈতিক কোনো একটা ক্রুশিয়াল অবস্থা তৈরি হতো, তখন এই আগুন লাগানোর ঘটনাগুলো ঘটতো, সিরিজ আগুন লাগতো, মনে আছে? এগুলোর মাধ্যমে আওয়ামী লীগ ফায়দা তুলে নিত। কিন্তু এখন আসলে ফায়দাটা কে নেবে? বিষয়টা হলো আওয়ামী লীগ বিহীন নির্বাচন ভারত দেখতে চায় না।
তাই এই নির্বাচনকে বানচালের জন্য যতগুলো পথ ভারত ব্যবহার করবে, ভারতের জন্য সবচেয়ে বড় বেনিফিট 16 বছর বাংলাদেশের রন্ধে রন্ধে ভারত তার এজেন্সিকে বসিয়েছে। এবং ভারতের এজেন্সি মানে বিষয়টা এরকম না, প্রতিটা আওয়ামী লীগই ভারতের এজেন্সি। বিএনপির মধ্যে একটা গ্রুপ আছে যারা ভারতের এজেন্সি, এবং আমাদের থার্ড কলাম, ফিফথ কলাম, বুদ্ধিজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, নানান পেশাজীবীদের মধ্যে ভারতের একটা এজেন্সির গ্রুপ বা নেটওয়ার্ক আছে। এরা ভারতীয় সদস্য হতে হবে বিষয়টা এরকম না, এরা বাংলাদেশিদের দিয়েই তার কাজগুলো বাস্তবায়ন করছেন, যেটা আমি ফিফথ কলাম বলি আপনাদের। আমার পূর্বের আলোচনাগুলোতে আমি ক্লিয়ার করেছি। দিল্লি মানে শেখ হাসিনার লাস্ট একটি বার্তা শুনলাম, ওয়াকারুজ্জামানকে তিনি উত্তেজিত করার চেষ্টা করছেন। তিনি বলছেন যে সেনা অফিসারদেরকে গ্রেফতার করা হয়েছে বা তাদেরকে যে সেনা হেফাজতে রাখা হয়েছে, তাদের উদ্দেশ্য করে বলেছেন যে এরপর এই সরকার ধারাবাহিক ওয়াকারুজ্জামানকেও ধরবে। ওয়াকারুজ্জামান তাদেরকে তেল দিয়ে চলছেন, তাদেরকে ম্যানেজ করে চলছেন, তাদের সাথে আতাত করছেন, কিন্তু ওয়াকারুজ্জামানকেও ছাড়বে না। ওয়াকারুজ্জামানকেও জামাত বিএনপি ইউনূস ধরবে। তিনি ভালো করে জামাত বিএনপি ইউনূসকে চেনেন। কে বলছেন? শেখ হাসিনা। বিষয়টা হলো কি, ওয়াকারুজ্জামানকে দিয়ে একটা সেনা কু করাতে চাইছেন শেখ হাসিনা। এই যে বিষয়গুলো খেয়াল করবেন, বাংলাদেশে যখনই একটা বড় ঝামেলা তৈরি হয়, যেমন 16 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, প্রতিটা আন্দোলন জামাত বিএনপি একমতে করেছে, এক পথে করেছে, এক ভাবনায় করেছে। বিএনপি যে শর্তগুলো দিয়েছে জামাত মেনে নিয়েছে, আবার জামাত যে শর্তগুলো দিয়েছে তার সাথেও একমত ছিল বিএনপি। মানে এই দুটো দল কখনো 20 দলীয় জোট হয়ে আন্দোলন কর্মসূচি দিয়েছে, আবার কখনো ভিন্নভাবে দিল। দল দুটো একে অপরকে সমর্থন দিয়েছে। কিন্তু এই দল দুটো এখন সাপ আর বেজি হয়ে গেছে 5 তারিখের পর। এই দল দুটো কোনো সিদ্ধান্তে এক হতে পারে না। এক দল বলছে পূর্বের মতোই নির্বাচন, এক দল বলছে পিআর সিস্টেমে নির্বাচন, কখনো বলছে নিম্নকক্ষে, কখনো বলছে উচ্চ কক্ষে। আবার জুলাই সনদ, গণভোট, কেউ বলছে নভেম্বরে, কেউ বলছে নির্বাচনের দিন। কিন্তু আজকে যদি শেখ হাসিনা থাকতো, জামাত বিএনপি তার প্রত্যেকটা শর্তে এক থাকতো। কিন্তু এই মাঠে আওয়ামী লীগ না থাকায় জামাত আর বিএনপি দুই মুখে চলে গেছে। এই যে দুটো মত বা দুটো পথ তৈরি হলো কেন? প্রধান কারণ হলো কোনোভাবে এক মতে আসতে দেবে না বিএনপি জামাতকে দিল্লি এবং তার এজেন্সি। একদম সহজ বাক্যে বলে দেয়, কে কষ্ট পান, আহত হন, কিচ্ছু যায় আসে না। বিএনপির খুব শক্তিশালী একটা গ্রুপ চলে গেছে দিল্লির প্রেসক্রিপশনে, মানেন আর না মানেন। আর দিল্লি যেহেতু জামাতকে নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই, বা দিল্লির সাথে জামাতের আদর্শিক কোনো মিল কখনো হবে না, পৃথিবী উল্টে গেলে হবে না। জামাতকে এখানে আমরা মাইনাস দিয়ে রাখি। জামাত চেষ্টা করলেও ভারত জামাতকে নেবে না তার বুক পকেটে। নিলে আওয়ামী লীগ, নিলে বিএনপি কে নেবে, বা জাতীয় পার্টি, এগুলো তো ঐচ্ছিক দল, এদের কোনো বেল নাই। তো এই মুহূর্তে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্বের যে হুমকির মুখে, এখান থেকে রক্ষার সবচেয়ে বড় দায়িত্ব টিকার বিএনপির। কিন্তু বিএনপিকে আমরা দেখি খুব প্রজ্ঞার রাজনীতি করছে, কখনো কখনো আবার ভুল রাজনীতি করছে। তার মানে প্রজ্ঞার রাজনীতিটা যখনই আসে আমরা বুঝতে পারি এটা তারেক রহমানের চিন্তা থেকে বেরিয়ে এসছে। আবার যখন দেখি ভুল ল্যাঙ্গুয়েজে রাজনীতি করছে, তখন মনে হচ্ছে এটা ওই যে দিল্লির প্রেসক্রিপশন, তারই একটি প্রেসক্রিপশনের আমরা ফর্মুলা বুঝতে পারছি। সাবেক সেনা প্রধানের এই বক্তব্য হলো ইউনূস আরো 1.5 থেকে 2 বছর থাকবেন। তার মানে বাংলাদেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যাওয়া হবে এবং বাধ্য হয়ে ইউনূসকে থাকতে হবে। কারা নেবেন? এবং ইউনূস 1.5-2 বছর থাকার পর ইউনূসকে বাধ্য করা হবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার। এবং তার বক্তব্যে এটা বোঝা যাচ্ছে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে, কিন্তু বিএনপি ভারতকে ম্যানেজ না করলে ক্ষমতায় থাকতে পারবে না। তিনি বুঝিয়ে দিচ্ছেন বিএনপি তুমি ভারতের বুক পকেটে চলে যাও।
তাহলে এই যে 24-এর বিপ্লবটা হয়েছে কেন হয়েছে, কোন উদ্দেশ্যে হয়েছে, দিল্লি না ঢাকা স্লোগানটা কেন উঠেছিল বাংলাদেশের সব শ্রেণীর মানুষের মধ্যে? আমি বিএনপি এবং জামাতকে খুব সহজ বাক্যে দুটো কথা বলি। বড় দল হিসেবে ওপার মানে দিল্লি সবচেয়ে বড় ট্যাবলেটটা বিএনপি কি খাওয়াবে? স্বাভাবিক, আগে যেমন আওয়ামী লীগে খাইয়েছে। এই দেশে দিল্লির প্রেসক্রিপশনে হাসিনা টিকে ছিল 16 বছর বা 15 বছর, ঠিক আছে, কিন্তু রাজনীতির মঞ্চ থেকে মুছে গেছে এবং আমি বিশ্বাস করি আওয়ামী লীগ মুছে যাবে, আওয়ামী লীগ আর ফিরে আসবে না। কারণ হাসিনা পরিবার শেষ হয়ে যাবার পর আর আওয়ামী লীগ টিকে থাকবে না। যারা আসবে অজস্র আওয়ামী লীগ হবে, আওয়ামী লীগ 1, আওয়ামী লীগ 2, আওয়ামী লীগ 3, এরকম করে আওয়ামী লীগ মুসলিম লীগের চেয়ে নিচে পড়ে যাবে। এটা তো আমার বিশ্বাস। এবং শেখ হাসিনার বিচার হবে, খুব দ্রুত বিচার হবে, রায় হবে এবং হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টাটা শুরু হবে এবং হাসিনা পরিবারের সবাই মোটামুটি ফেসে যাবে। তাহলে এই আওয়ামী লীগকে বাঁচাবে কে? বাকিরা ইম্পসিবল। তারেক রহমান, জাইমা রহমান, জুবাইদা রহমান, বেগম খালেদা জিয়ার বাইরে বিএনপি টিকবে না। মির্জা ফখরুল একটা বিএনপি বানাবে, সালাউদ্দিন চৌধুরী একটা, সালাউদ্দিন আহমেদ বানাবে একটা, আব্বাস বানাবে একটা, নজরুল ইসলাম বানাবে একটা, রিজভী ভাই বানাবে একটা। তাহলে বিএনপি হবে কয়টা? এরকম করে অনেকগুলো বিএনপি হবে। এই দলগুলোকে ওই পরিবারের মধ্যেই থাকতে হবে, এর বাইরে দল থাকবে না। যেমন আমরা সংস্কারপন্থী গ্রুপ আওয়ামী লীগ, বিএনপি দেখেছি না, 1-11 চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে। তাহলে ইকবাল করিম ভুইয়া বলছেন কি, বিএনপিকে 5 বছর বাঁচতে হলে, ক্ষমতার চেয়ারে থাকতে হলে ভারতের সাথে লিয়াজ করতে হবে। তার মানে ইকবাল করিম ভারতের মদতপুষ্ট সেনা প্রধান বা সেই দিকে ইঙ্গিত করছে, বিষয়টা ক্লিয়ার। কিন্তু আমি যদি বলি ভারতের বিরুদ্ধে গিয়ে ভারতের প্রতিবেশী অনেক রাষ্ট্র টিকে আছে। প্রথম, দুটো কারণে টিকে আছে তারা, তাদের সেনাবাহিনী, তাদের সুশীল সমাজ, তাদের আমলা, তাদের নিরাপত্তা বাহিনী সরকারের সাথে একাত্ম প্রকাশ করেছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দুটো প্রবলেম। ইকবাল করিম, ওয়াকারুজ্জামানদের মতো বা পূর্বের আজিজদের মতো লোকেরা, এরা ভারতের লবণ খেয়েছে, তাই নিমুখারামি করতে পারছে না। এবং এই গ্রুপগুলো যে কোনো ভাবে বিএনপিকে ভারতের কবজায় নেওয়ার চেষ্টা করছে। বিএনপিকে দুটো পরীক্ষার সামনে আসতে হবে। এক, বিএনপি যদি ভুলে বা কারো ভুল পরামর্শের প্রেসক্রিপশনে এই ট্যাবলেটটা খায় যে আওয়ামী লীগে মানে বিএনপি আওয়ামী লীগের জায়গায় বসবে, ভারতের আনুগত্যে বসবে, ভারতের বিশ্বাসের চেয়ারে বসবে, তাহলে বিএনপি আওয়ামী লীগের মতো শেষ হবে। 2 বছর হোক 5 বছর হোক, শেষ হবে। কারণ এই বাংলাদেশে নতুন রাজনীতি শুরু হচ্ছে, মানেন আর না মানেন। নতুন রাজনীতি প্রথম কি বলবো সূর্যে বা নব দিগন্তটা কি? বাংলাদেশের প্রধান 4টি বিশ্ববিদ্যালয় শিবিরের বিজয়। বাংলাদেশের এই তরুণরাই আগামী দিন বাংলাদেশ কন্ট্রোল করবে। বাংলাদেশে এই মুহূর্তে সর্বাধিক ভোটার এই তরুণরা, যে তরুণরা শিবিরকে বিজয়ী করেছে এবং এরা প্রত্যেকেই ভোটার এবং এরা প্রত্যেকেই তাদের পরিবারকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। কারণ বিশ্ববিদ্যালয়ের ছেলেটা তার বাবাকে, তার মাকে, তার বোনকে কন্ট্রোল করবে, স্বাভাবিক। কারণ কি? কারণ সে বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাবা মা হয়তো পড়ে না, বাবা মা হয়তো গ্রামের একজন কৃষক, অল্প শিক্ষিত মানুষ। তো এই যে ছেলেগুলো, এরা সব শিবির না, এরা সব আওয়ামী লীগ না। এরা বুঝতে পারছে 5 তারিখের পর বিএনপি সঠিক রাজনীতি করছে না। এখন বিএনপির ভাইদের কষ্ট লাগবে। আসলে নিজেকে প্রশ্ন করেন, বিএনপি সঠিক রাজনীতি করছে? মসজিদে হামলার ঘটনা ঘটবে কেন? কোন কোরআনের প্রতিযোগিতায় বিএনপি পন্থীরা হামলা করবে কেন? আমার দেশের সাংবাদিকের উপর হামলা করবে কেন? এই কাজগুলো তো আওয়ামী লীগ করতো। তো আওয়ামী লীগের কাজগুলো বিএনপি কেন শুরু করলো? মানুষের মধ্যে কি বিএনপি আস্থা অর্জন করতে পেরেছে যে আগামীতে তারা ক্ষমতা আসলে তারা আওয়ামী লীগ হবে না? তারেক রহমানের বক্তব্যের বাইরে বিএনপির এমন কোন আচরণটি আছে যেটা দিয়ে বিএনপি প্রমাণ করবে যে তারা ক্ষমতায় আসলে দেশ আওয়ামী লীগ হবে না? আমাকে একটা বলেন। অনেকে আমাকে বিএনপি পন্থী সাংবাদিক বলেন, কিন্তু দেশের পক্ষে, জনগণের পক্ষে বা দেশকে দিল্লির হাত থেকে বাঁচাতে গেলে এই কথাগুলো আপনাকে বুঝতে হবে ব্রেনে।
দেশের আগে, জনগণের আগে কিচ্ছু নাই। কোন দলকে মানে কি বলবো, আর শব্দটা বলতে চাই না। প্রশ্ন হলো, এই যে সিমটম গুলো, এগুলো কি বিএনপির নির্দেশে হচ্ছে? না, কিন্তু বিএনপির মধ্যে করানো হচ্ছে। ধরেন বিএনপির 100% লোকের মধ্যে 90% রাজনীতি করে টাকার জন্য। কমিটিগুলো এই 5 তারিখের পর ধমারধাম কমিটিগুলো হচ্ছে বিএনপির, যুবলীগ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, প্রত্যেকে সারা বাংলাদেশে ভরে গেছে শুধু পোস্টার আর পোস্টার। হাঁটা যায় না, চলা যায় না, এত পোস্টার। পুরো বাংলাদেশে আওয়ামী লীগ আমলে এত পোস্টার ছিল না, আর বিএনপির আমলে পোস্টার। এই পোস্টারগুলো কেন বলেন তো? এই পোস্টারগুলো দেখবেন থানার সামনে, বিভিন্ন জায়গায়, কারণ এই পোস্টার বয়গুলো এখন চাঁদাবাজ। এই পোস্টারগুলো মানে হলো এখন থেকে আমি চাঁদাবাজি করতে আসবো, এগুলো মানে হলো পৌরসভার এখন বরাদ্দ আমি নেব, এখন এলজিডির কাজ আমাকে দিতে হবে। যার যত বেশি পোস্টার, যে যত বড় ছবি দিবেন, তিনি আগামী দিনে টেন্ডারের কাজগুলো পাবেন, রাস্তাঘাটের কাজগুলো সে করবেন। তার মানে রাজনীতিটা করেন তারা পকেটের জন্য। তো এখন এরা কি কখনো গুণগত পরিবর্তন হোক, রাজনীতিতে কি বলবো সুষ্ঠু পরিবেশ তৈরি চায়? এরা তার টাকা কোথায়? টাকা। তো এইরকম 5 জন লোককে যদি এজেন্সির লোকেরা টাকা দেয় যে তুমি মসজিদের ওই লোকটাকে মারো, এই নাও 1 লক্ষ টাকা, সেই ধরেন বিএনপির নেতা, কিন্তু বিএনপির নির্দেশে না, তাকে 1 লক্ষ টাকা দিলে সে ঠিকই জামাত, বিএনপি যাকে পিটে আসবে, কিন্তু দোষটা নিচ্ছে কে? বিএনপি। কিন্তু এটা কি বিএনপির নির্দেশে হচ্ছে? অবশ্যই বিএনপির নির্দেশ দিয়ে খারাপ কাজ করাচ্ছে না, কিন্তু ওই যে আপনি যে কোনো জায়গায় একটা অকারেন্স করবেন, তাদের হাতে কিছু টাকা দিয়ে আসেন, করে দেবে, কারণ এরা ভাড়া খাটে রাজনীতিবিদরা। আমার দেশের সাংবাদিককে পেটালো যে আমার দেশ ফ্যাসিজমের বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াই করেছে। আজকে বিএনপি আমার দেশকে শত্রু বানাচ্ছে, প্রথম আলোকে বন্ধু বানাচ্ছে। এই বিএনপি কি 15 বছর আগের বিএনপি? এই বিএনপি আওয়ামী লীগ হয়ে গেল না? যে আওয়ামী লীগ আমার দেশকে বন্ধ করলো, মাহমুদুর রহমানকে জেলে পাঠালো, বিএনপি ক্ষমতায় না এসে সেই আমার দেশকে পেটালো। এটা কিন্তু বিএনপি পেটায় নেই, বিএনপির কিছু উশৃঙ্খল লোক, কিন্তু বিএনপিকে তো ব্লেম নিতে হচ্ছে। এটা কি বিএনপির ঘাড়ে পড়েছে না? বিএনপি বলেছিল তাদেরকে শাস্তি দেবে। কেন বিএনপি বলেছে? তার মানে তারা বিএনপির নেতা কর্মী ছিল। তারা কি বোঝালো যে তুমি আমার মতের বিরুদ্ধে গেলে বা আমাকে সমালোচনা করলে আমরা পেটাবো? এই কাজ তো আওয়ামী লীগ করেছে এতদিন। তাহলে জনগণের পারসেপশন কোথায় যাচ্ছে এখন বলেন? এই দেশের জামাত কখনো ক্ষমতায় বসতে পারবে না, কিন্তু বিএনপি বসাবে জামাতকে ক্ষমতায়, মানেন আর না মানেন। কেন বসাবে? তারা আওয়ামী লীগ হয়ে উঠছে। মানুষ তো 16 বছর আওয়ামী লীগের এই ভয়ঙ্কর পরিবেশ থেকে বাঁচার জন্য অপেক্ষা ছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। যেমন মানুষ শুষ্ক মৌসুমে বৃষ্টি চায়, 16টা বছর মানুষ রাজপথে নামে নাই, আন্দোলন, এই নেতা এই কি বলে বিএনপি জামাতের ডাকে, কারণ জানে তারা ক্ষমতা বসলে এই কাজগুলো করবে। তাই তারা আল্লাহর কাছে হাত পেতে ছিল। আর সেই আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনের নামে একটা বিপ্লব দিয়েছে বাংলাদেশে। এরপরে বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, আয় হায়, এই চেয়ার তো বসতেছে আরেক আওয়ামী লীগ। বিএনপির বিরুদ্ধে খুব কঠিন সমালোচনা করে ফেললাম না? কষ্ট লাগছে? আপনি শুনতে যতটা কষ্ট পাচ্ছেন, তার চেয়ে বলতে আমার বেশি কষ্ট হচ্ছে। বাংলাদেশকে একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাবে এভাবেই। বিএনপি বলবে একটা, জামাত বলবে একটা। এই বলাবলির মধ্যে আওয়ামী লীগ ঢুকবে, এই বলাবলির মধ্যে দিল্লি ঢুকবে, বিএনপিকে বোঝাবে এটা, আওয়ামী জামাতকে বোঝাবে এটা। এই বোঝাবুঝির মধ্যে তৈরি হবে নতুন এনসিপি, আমাদের ফিডার রাজনৈতিক দল। একদিন বিএনপির সমালোচনা, একদিন জামাতের সমালোচনা। নিজেরা এখন পর্যন্ত বোঝে না তারা কোন আদর্শে রাজনীতি করছে। নিজেরা নিজেদের ভালোটা বুঝতে পারছে না, কারো ভালো পরামর্শও নিচ্ছে না। তাদের মুরব্বী কারা, কি বুদ্ধি দিচ্ছে তাও বুঝি না। তাদের যে মুরব্বী, তারাও কিন্তু নিজেদের অবস্থা ভালো না। বাংলাদেশে এই এনসিপি একটা সঠিক সময় যদি ক্লিক করতে পারতো, তারা কিন্তু একটা সঠিক সময় দলটা গঠন করেছে। কিন্তু অতি বুঝদার, অতি জ্ঞানী, অতি পণ্ডিতরা এই দলটা গঠন করেছে। তারা কখনো বিএনপিকে ব্যবহার করতে চায়, কখনো জামাতকে ব্যবহার করতে চায়। তারা তাদেরকে রাস্তা ধরে তারা পথ দেখাতে চায়, নিজেরা পথ ভুলে গেছে। এখন বিষয়টা হলো, বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনটা অনিশ্চিত হয়ে যাচ্ছে এবং আগামী দিনগুলোতে বাংলাদেশে আরো ভয়ঙ্কর পরিবেশ তৈরি করবে ওই আমাদের শত্রু রাষ্ট্রটি। শুধু আগুন না, এর চেয়ে বড় বড় ঘটনা ঘটবে, অনেক দুর্ঘটনা ঘটাবে তারা। এই নির্বাচনটাকে বন্ধ করার চেষ্টা করবে। আর নির্বাচনটা যখন বন্ধ হবে, জামাত বিএনপিকে দায়ী করবে, বিএনপি জামাতকে দায়ী করবে।
কিন্তু এই কাজটা করবে নেপথ্যে বসে ওপার থেকে, কিন্তু এরা নিজেরা নিজেদেরকে দায়ী করবে। আসছে নির্বাচনকে টার্গেট করে জামাত বিএনপির মধ্যে অনেক হাঙ্গামা হবে, অনেক মানুষের লাশ পড়বে। লিখে রাখেন, এগুলো তাদের প্রেসক্রিপশন, পরিকল্পনা। এভাবে যদি চলতে থাকে, সেনাবাহিনী তো সেনাবাহিনী বলি, দিল্লি বলি, আওয়ামী লীগ বলি, তারা কিন্তু একটা অপেক্ষায় আছে। সেটা কি? জামাত বিএনপির মধ্যে শক্তভাবে ফাটল সৃষ্টি হলো কিনা। যে আওয়ামী লীগ যদি মাঠে নামে বা দিল্লি যদি মাঠে নামে বা হাসিনার সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী না, যেটা হাসিনা পন্থী যে গ্রুপটা আছে, তারা কিন্তু অপেক্ষায় আছে। প্রতিদিনই তারা এজেন্সির মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করছে রাজনৈতিক দলের কি অবস্থা। বিএনপি জামাতের মধ্যে যদি একটা শক্ত ফাটল সৃষ্টি হয়, মনে রাখবেন সেই দিনই বাংলাদেশ আরেকটা 111-এর সূত্রপাত হতে পারে। এখন পর্যন্ত মনে হচ্ছে যে কোনো ক্রাইসিসে জামাত বিএনপি এক হয়ে যাবে, কিন্তু এটা আসছে দিনগুলোতে আরো বড় ফাটল ধরবে। আমাকে বিএনপির একজন নেতা বলছেন যে জামাত যদি ক্ষমতায় আসার লক্ষণ সৃষ্টি হয়, আমরা আওয়ামী লীগের সাথে মিলে যাব। কত ভয়ঙ্কর কথা, বুঝতে পারছেন? বাস্তবিক অর্থে আমরা আমাদের জন্য বিপদ ডেকে আনছি। এই ইউনুস সরকার রন্ধে রন্ধে আওয়ামী ফ্যাসিস্টদের বসিয়ে রেখেছে। দিল্লির এজেন্টদের ক্রিয়ানকগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জোনে বসে আছে। ওদের আগুন জ্বালাতে কষ্ট করতে হয় না। এই 5 তারিখের পর রাষ্ট্রের কয়টা জায়গায় পরিবর্তন হয়েছে? টপমোস্ট কয়েকটা উপর থেকে ছাড়া। এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় দেখেন পৌরসভার কাজগুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় ডিডিএলজি কারা? আওয়ামী লীগের লোক। এরা কি করছে? স্থানীয় সরকার মন্ত্রণালয় যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে 8 কোটি, 10 কোটি, 15 কোটি, 20 কোটি টাকার প্রকল্প নিয়ে আসছে স্থানীয় সরকারকে টাকা দিয়ে। এনে তারা সেই কাজগুলো বিএনপির মধ্যে বন্টন করে দিচ্ছে। বিএনপি মনে করছে আরে বাপরে বাপ, এই লোক তো আমাদেরই লোক, এই লোক কিন্তু আওয়ামী লীগের লোক। তারপরে কি সেখান থেকে পার্সেন্টেজ নিচ্ছে। এইরকম 20 জন ডিডিএলজি তালিকা আমার কাছে এসছে, যারা 5 তারিখের পর থেকে এখন শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। এই টাকাগুলো কোথায় যাচ্ছে আওয়ামী লীগের বলেন? এগুলো আবার আওয়ামী লীগ মাঠে নামাবে এই সরকারের বিরুদ্ধে বা বিএনপি জামাতের বিরুদ্ধে। বিএনপি এখন টাকার জন্য পাগল হয়ে গেছে। এরা কে আওয়ামী লীগ কে বিএনপি বোঝে না। বিএনপির সামনে এখন প্রধান শত্রু জামাত, আওয়ামী লীগ না। জামাতের সামনে প্রধান শত্রু এখন বিএনপি, আওয়ামী লীগ না। মাত্র 14 মাস আগের কথা, সবার প্রধান শত্রু ছিল আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ আর কোনো আলোচনায় নেই, কিন্তু আওয়ামী লীগ নীরবে খেলছে। এটা বন্ধ করবেন কিভাবে? আবারও বলছি, বাংলাদেশ নির্বাচনের পথে হাঁটছে না। এখন বলবেন মাসুম ভাই কি বললেন না বললেন বিশ্বাস করি না। ভাই, আমাদের কাজ হলো আমরা কোনো তথ্য পেলে আপনাদের বলবো। আমাদের কাজ হলো ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করব। আমি যা বলছি তাই যে হয়ে যাবে তা না, কারণ তারা চেষ্টা করবে। আমরা ঐক্যবদ্ধ থেকে তারা ব্যর্থ হবে, আর আমরা যদি বিভাজিত হই তারা সফল হবে। এই কাজটা হলো আমাদের মতো মানুষদের আপনাদের বুঝিয়ে বলা, আপনারা বুঝে নেবেন। আমি কোনো দলকে সমালোচনা করছি মানেই না তার বিরোধী। আমি বলছি এই দৃশ্যগুলো ঘটছে, এখান থেকে দেশকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অনেক জায়গায় মতের ভিন্নতা থাকবে, কিন্তু মূল জায়গাগুলোতে আমাদের এক থাকতে হবে। আবারও বলছি, বিএনপি বা জামাত যেই ক্ষমতায় আসুক, পূর্ণ 5 বছর চেয়ারে থাকতে হলে এই দুটো দলকে এক হয়ে কাজ করতে হবে। জামাত যদি ক্ষমতায় আসে বিএনপিকে সাপোর্ট দিতে হবে, বিএনপি যদি ক্ষমতায় আসে জামাতকে সাপোর্ট দিতে হবে, নতুবা কেউ 5 বছর থাকতে পারবে না। আর যদি এই বিএনপি জামাত কেউ একজন ওই যেটা বললো ইকবাল করিমের প্রেসক্রিপশনে জড়িয়ে পড়ে, অর্থাৎ ভারতকে ম্যানেজ করতে যায়, তোষণ করতে যায়, ভারতের বুক পকেটে গিয়ে বসে, তাহলে মনে রাখবেন বাংলাদেশ আরো ভয়ঙ্কর রাজনীতির দিকে যাবে। সেই বাংলাদেশটা হাসিনার বাংলাদেশের চেয়েও ভয়াবহ হবে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।